#1 Season 8, co-powered by Vajarizzi Clean Fresh. Special partner Cucina Small Appliances এবং Olive Allen Ayurvedic Body Oil. সংসার করে সব কাজ সেরে দিদিরা তাও সব পারে, কখনো ব্যবসা কখনো শিল্পে, ভয় না পেয়ে না হেরে এগিয়েছে তারা, ফেলেছে সারা, গাইছে বাংলা জয়গান। এমনই 4 দারুণ দিদি খেলবে দিদি নাম্বার 1। ডেকে নেব আমাদের আজকের 4 জন দিদিকে। সবার সাথে আমরা এখন পরিচয় করব। প্রথমে আছে প্রেরণা চ্যাটার্জি। নমস্কার দিদি, আমি মালদা থেকে এসেছি। ছোটবেলা থেকে সংসারের হাল ধরে এখনো সেটা কিভাবে কন্টিনিউ করছি সেই গল্পই তোমার সাথে করতে এসেছি। শুনবো তোমার গল্প প্রেরণা। সুপ্রিয়া মাঝি কলে। নমস্কার দিদি, আমি ধুলাগড় কুলডাঙ্গা গ্রাম থেকে আসছি। ছোটবেলা থেকে কিছু অদ্ভুত নেশা আমার মধ্যে ছিল, সেই নেশাকে কিভাবে পেশায় পরিণত করলাম সেই গল্পই তোমার সাথে করতে এসেছি। সুপ্রিয়া, তোমার সব গল্প শুনবো। এরপর আছে বনশ্রী দাস। নমস্কার দিদি, জীবনে হঠাৎ করে চলার পথ হারিয়ে কিভাবে আবার জীবনের মূল স্রোতে আমি ফিরে এসেছি সেই গল্পই তোমার সাথে করব। আচ্ছা, শুনবো। এরপর আছে অঞ্জলি রায়। নমস্কার দিদি। নমস্কার। ইটবালির ব্যবসা করে কি করে সংসার সামলে নিজের পায়ে দাঁড়িয়েছি, আপনার সঙ্গে আমি সেই গল্প করতে এসেছি। ইট বালির ব্যবসা, হ্যাঁ, শুনবো সব গল্প। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেভে জয়তে। সুপ্রিয়া, এবার তোমার সাথে কথা বলবো। কি করো তুমি সুপ্রিয়া? দিদি, ছোটবেলা থেকে যেহেতু আমার কিছু অদ্ভুত নেশা আমার মধ্যে ছিল, তো ওই নেশার মধ্যে একটা ছিল দিদি পাখির নেশা। সেই নেশাকেই আমি ব্যবসা হিসাবে। পাখি? হ্যাঁ। আচ্ছা। বাড়িতে 3 ভাই বোন ছিলাম, বাবা মা অনেক কষ্ট করে এই 3 জনকে পড়াশোনা করিয়েছে এবং পড়াশোনা আমি খুব ভালো ছিলাম। তো পড়াশোনার পাশাপাশি আমি একটা কিছু করতে চাইতাম যাতে ফ্যামিলির একটু হেল্প হয়। তো আমি অ্যানিমেশনের কোর্স করি এবং গ্র্যাজুয়েশনের সাথে সাথে আমি জব করতাম। ভাগ্যবশত সেই জবটা আমায় পোস্টিং দিয়ে দেয় দিল্লিতে। যেহেতু ফ্যামিলিকে ছেড়ে যেতে পারবো না, সেহেতু আমি জবটা ছেড়ে দিই। দিদি, সেই চাকরি ছেড়ে দেওয়ার পর আমি ভাবলাম যে এমন কিছু একটা করতে হবে, যেহেতু ফার্স্ট প্রায়োরিটি আমার ফ্যামিলি। এখানে থেকেই আমাকে এমন কিছু একটা করে দেখাতে হবে বা এমন কিছু করব যাতে সবার থেকে একটু আলাদা হয় এবং সবাই একটু আলাদাভাবে আমাকে চেনে। পাখির ব্যবসাটাকে আমি সেটাকে বেছে নিই। এই চিন্তাটা কিভাবে আসলো? চিন্তাটা আসলে বলতে দিদি, ছোটবেলায় দাদাকে দেখেছি, দাদার একটা ছোট্ট ফার্ম ছিল, একদমই ছোট। ও দাদার পাখির ফার্ম ছিল আগে? হ্যাঁ, একদম ছোট সেটা ছিল। তো সেটাকে দেখে মনে হতো এইটা একদম খুব ভালো জিনিস, আমিও সেটাকে করব, করে আমিও একটা বড় জিনিস করতে পারবো। আমি 20টা পাখি নিয়ে প্রথমে শুরু করেছিলাম। কি পাখি ছিল? 20টা বদ্যি পাখি ছিল। একদম ছোটোখাটো ভাবে শুরু করেছিলাম, কিন্তু দেখলাম যে পাখির প্রোডাকশান হচ্ছে না, পাখি মারা যাচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে। তখন ভাবলাম যে এটা হয়তো আমি ভুল পথে এসে গেছি। সবাই অনেকে বারণ করছে যে এত পড়াশোনা শিখে সরকারি চাকরি ছেড়ে দিয়ে এইটা কেন বেছে নিলি। তখন দিদি আমারও মন ভেঙে গেছিলো এবং তখন আমি ভাবছি না, এটাকে আমাকে জানতে হবে কেন এটা হচ্ছে। আমি এটা নিয়ে পড়াশোনা শুরু করতে থাকলাম, বিভিন্ন জায়গা থেকে বই কালেক্ট করতে থাকলাম, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন লোকের সাথে যারা পাখি নিয়ে অনেক বছর ধরে আছে তাদের সাথে যোগাযোগ শুরু করলাম। পাখি একটা বাচ্চাকে যেরকম একটা মা মানুষ করে, পাখিকেও সেইভাবে লালন পালন করতে হয়। খিদে পেলে বাচ্চা যেমন চিৎকার করে, পাখিও সেরকম চিৎকার করে, সেটা বুঝতে হবে। পাখি ব্রিডিংয়ের সময় দিদি তাকে বেশি করে এক্সট্রা ক্যালসিয়াম দিতে হয়, প্রোটিন দিতে হয়, বা ঠান্ডা লাগলে কি ওষুধ দিতে হয়, সেগুলো আমি বই পড়ে জানতে থাকি এবং আস্তে আস্তে দিদি পাখিগুলো আমার আস্তে আস্তে বাড়াতে থাকি এবং বিভিন্ন জায়গা থেকে পাখির খাবারগুলো কালেক্ট করতে থাকি। যেমন দিদি চিংড়ি মাছকে মানে ড্রাই করে এবং কাঁকড়ার খোসাগুলোকে ড্রাই করে ওটা তোমার পেস্ট করে ওর সাথে ডিম সিদ্ধ দিয়ে পাখিকে দিলে ক্যালসিয়াম বাড়ে পাখির। এগুলো তোমাকে কে শেখালো? বই থেকে জানতে পেরেছি এবং শ্যামবাজারে গার্লি স্ট্রিটে যে পাখির দিদি হাট বসে, ওখানে বিভিন্ন লোকের কাছে গিয়ে গিয়ে জেনেছি যে পাখিকে কিভাবে আরও বাড়াতে পারবো বা পাখির কী কী রোগ হয়। পাখির এমন কিছু রোগ আছে যেটা একটা পাখির সেই রোগটা হলে পুরো ফার্মটা নষ্ট হয়ে যেতে পারে। সেটা প্রতিদিন সেটা খেয়াল রাখতে হয়। 1 ঘন্টার জন্য বাড়ির বাইরে গেলে যদি দিদি বৃষ্টি আসে বা কিছু এসে যায়, সেই জন্য দিদি বাড়ির বাইরে যেতেও ভয় লাগে, ওয়েদার দেখে যেতে হয়। যখন 20টা পাখি নিয়ে শুরু করেছিলাম, সবাই যেটা বলেছিল যে এর দ্বারা তো কিছু হবে না, এইটা কেন চুজ করলো দিদি, মানে আজকে সবাই সেটা দেখে অবাক হয় দিদি। সেই 20টা থেকে দিদি আমার আজকে 4000-এর ওপর পাখি।
4000 পাখি? হ্যাঁ দিদি, এবং আমি 3 তলার ওপরে একটা বড় পাখির ফার্ম করেছি। এই ব্যবসা করার জন্য নির্দিষ্ট কোনো লাইসেন্স হয় কি? বিদেশি পাখির জন্য কোনো লাইসেন্স হয় না, কিন্তু ইম্পোর্টেড কিছু পাখি আছে যেমন কাকাতুয়া, ম্যাকাও, ওই পাখিগুলো আমার কাছে এখনো নেই দিদি, এবং ভবিষ্যতে আমার স্বপ্ন ওগুলো আছে। রাখতে গেলে কি লাইসেন্স রাখতে হবে? ওগুলো লাইসেন্স সমেতই কিনতে হয় কারণ এক একটা পাখির দাম 1 লাখ টাকা। দিদি। 1 লাখ টাকা 1.5 লাখ টাকা দিদি। আমার ওটা ভবিষ্যতে ইচ্ছা আছে, এবং আমি এই পাখি থেকে একটা ফার্ম থেকে 4 বছরের মধ্যে দিদি একটা জমি কিনেছি। জমি কিনে ওখানেও 2টো ফার্ম তৈরি করছি। তো এই পাখিগুলো করে তুমি কি করো সুপ্রিয়া? বিক্রি করো? পাখিগুলো তো প্রোডাকশন হয়, ওগুলো বিক্রি করি, ওগুলো বাইরে যায়। শুরু তো করেছিলে বদ্রি পাখি দিয়ে। হ্যাঁ। এই 4000 পাখি কি কি পাখি রেখেছো? হ্যাঁ দিদি, এখন ফ্রিঞ্চ আছে দিদি, কনুর আছে বাড়িতে, লুটিনো, লাভবার্ড, ফিশার, ককটেল আছে। মানুষের কাছে রিচ করলে কি করে, পৌঁছলে কি করে, জানালে কি করে, বোঝালে কি করে? আমি এটা ইউটিউবে দিদি একটা চ্যানেল খুলেছি রিসেন্ট, ওটা থেকে তো জানতেই পারে। এবং যখন পাখিটা করি, যখন আমি শ্যামবাজারে গার্লি স্ট্রিটে যাই, রোববার করে হাট বসে। রবিবার করে হাট বসে, ওখান থেকেই দিদি সমস্ত ব্যবসায়ীদের সাথে আমাদের মানে আলাপ হয়ে যায়, এবং ওরাই আমাদের থেকে পাখি নিয়ে চলে যায়। 4000 পাখি কি খাবার দেওয়া, তাদের দেখা লোক রেখেছো, ডাক্তার আছে? না দিদি, আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে দেখি। 4 বছর হয়ে গেছে, এক রাতের জন্য আমরা কোথাও যাইনি, আমাদের হানিমুনটুকুও হয়নি। পোষ্য বাড়িতে রাখলে বাড়ি থেকে বেরোতে পারবে না। 4 বছরে একদিনের জন্য বাইরে কোথাও যাওনি? একটা রাতের জন্য যাইনি, যদি 2-3 ঘন্টার জন্য যাই দিদি, ওয়েদারটা দেখে যেতে হয়। 2 ঘন্টার জন্য বেরোলেও ভাবতে হয় যাবো কিনা। যাবো কি না, কেন কি মানে ওটা এমনই একটা জিনিস, যেমন বাচ্চা মাকে ছাড়া থাকতে পারে না, এটাও তার থেকেও বেশি দিদি মানে চাপের। প্রচুর খাটনি। শ্বশুর বাড়ি এবং আমার মায়ের বাড়ি, ওরা যদি না পাশে থাকতো, আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না। তোমার পাখির এই জায়গাটা কোথায় সুপ্রিয়া, কোথায় করেছো? আমার ধুলোগড় জুজেরশা কুলডাঙ্গা গ্রাম। শ্বশুর বাড়িতেই আমি প্রথম শুরু করি, এবং দিদি আমার হাজবেন্ড যদি না সাপোর্ট করতো এই ব্যাপারটায়, আমি তাহলে আজকে এই জায়গাটায় আসতে পারতাম না। তবে এটা আমাদের মাথায় সব সময় রাখতে হবে, যে কোনো পোষ্য, যে কোনো বন্য প্রাণী যদি আমরা ঘরে রাখতে চাই, অনেক চিন্তা ভাবনা করে, আইনের কথা মাথায় রেখে, পারমিশন নিয়ে, পরামর্শ করে তারপরে করবে। তুমিও কিন্তু সুপ্রিয়া সবসময় এটা মাথায় রাখবে এবং খেয়াল রাখবে, যাও যেন নিয়ম মাফিক হয়, কখনো যেন কোনো রকম বিপদে না পড়তে হয়। দারুণ গল্প। খুব সুন্দর। কিরকম প্রফিট হয় সুপ্রিয়া আজকের দিনে? দিদি যখন শুরু করেছিলাম 20টা পাখি নিয়ে 2000 টাকা আমি পেয়েছিলাম, তখন থেকে দিদি এখন এই 4 বছরে মান্থলি 60 থেকে 70,000 টাকা। বাহ, তাই জন্যই 2 তলা বাড়ি করতে পেরেছো, সব কিছু করতে পারছো, খুব ভালো। কিন্তু তার জন্য কত কষ্ট, কত স্যাক্রিফাইস। কষ্ট করতে হয়। বাড়ি থেকে বেরোতে পারো না, বেড়াতে যেতে পারো না, সারাক্ষণ দেখে রাখতে হয়। অন্য রকমের ব্যবসা, আর কত রকমের ব্যবসা হয়, মানুষ কত কিছু চাইলে করতে পারে। খুব ভালো সুপ্রিয়া। এবার দেখবো সকলের জন্য কি খেলা আসছে। দেখো এখানে প্রচুর সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার রয়েছে। এই প্রেসার কুকারগুলো তো ঠিকঠাকভাবে ঢাকনাগুলো লাগাতে হবে। বিভিন্ন সাইজের আছে, টাইম হচ্ছে 1 মিনিট। 1 মিনিটের মধ্যে সব থেকে বেশি লাগাবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে সুপ্রিয়া। স্টার্ট। এটা লাগা ঠিক করে লাগেনি। সুপ্রিয়া 1 মিনিটে 8টা প্রেসার কুকারে ঢাকনা লাগাতে পেরেছে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by Berger Riziclin Fresh, special partner Cucina Small Appliances এবং Olive Allen Ayurvedic Body Oil। ফিরে ওনার সাথে কথা বলবো।
ছোটবেলা থেকেই মা ভীষণ অসুস্থ, মানে আমরা 3 ভাই বোন। এবার ছোট থেকেই বাড়িতে মা অসুস্থ থাকলে যেটা হয়, বড় দিদিকেই মা হতে হয়েছিল। দাদা বড় আমার থেকে, কিন্তু বয়সে বড় হলেও ছেলেদের ম্যাচুরিটি লেভেল একটু কম থাকে। সেই সময় দাদা অনেকটাই ম্যাচিওর কম ছিল। মার কি হয়েছিল? খুব ছোট বয়সে মানে মা পড়ে গেছিল, পড়ে পায়ে লেগেছিল, হিপ জয়েন্টের অভাবে হাড় ক্ষয়ে গেছিল, দুটো পায়ের মধ্যে 4.5 ইঞ্চি ডিফারেন্স হয়ে গেছিল, যে কারণে পুরোপুরি বেডে চলে গেছিল। তো এবার বুনু তখন ভীষণ ছোট, ও তখন স্কুল যাবে, দাদা তখন পড়াশোনা করছে, বাবার তখন চাকরি, নিজে পুরোপুরি স্কুল অফ। স্কুলে যেতে পারতে না? না, স্কুলে যেতে পারতাম না, মানে বাইরে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা বাচ্চা খেলছে, ওরা যাচ্ছে, নিজে সে সময় মনে হয়নি যে যাব বা করব, তখন মনে হচ্ছিল বাড়িতে থেকে বাকিদের কেয়ার করাটা অনেক বেশি দরকার। তো সেই সময় বুনু অনেক ছোটকে মা হিসেবে যত্ন করা, কেয়ার করা, বাবা স্কুলে যাবে, বাবা সে টিফিন বানিয়ে দেওয়া, দাদা স্কুলে যাবে, তাদের সমস্ত কিছু করা, এইভাবে করে আমার জীবন কেটেছিল। তারপরে এইচএস দেওয়ার পরে বাবার একটা প্রাইভেট ফার্মে জবে মোটামুটি 20 লাখ টাকা ডুবে যায়। সেই সময় বাড়িতে খুব প্রবলেম, মানে অতগুলো টাকা, এরকম মিডল ক্লাস একটা 20 লাখ টাকা ঢুকে গেছে মানে বুঝলাম না। ওই বাইরে যেমন কোম্পানি প্রাইভেট ফান্ডে যেমন অনেকগুলো টাকা সবার চলে যায়, সেরকম বাবা আচ্ছা। এজেন্ট ছিলেন, যেহেতু অনেকের টাকা বাবার নেওয়া ছিল, তো এই কারণে প্রত্যেকের টাকা নিয়ে মোটামুটি 20 থেকে 22 লাখ টাকা বাবা সে সময় চলে যায়। তো এবার সেই টাকা তো রিকভারি আমরা করতে পারবো না, আবার সবাইকে ফেরত দিতে হবে। সবাইকে ফেরত দিতে হবে, মানে প্রত্যেকে বাড়িতে আসছে, বলছে, সেটার একটা প্রেশার নেওয়া, আর তার মধ্যে মা অসুস্থ, দুর্বিষহ অবস্থা। তারপরে মনে হয়েছিল যে না, নিজেকে দাঁড়াতে হবে। এইচএস পাস করে আমি জব করি 9 বছর। পাঁচ বছর আগে পছন্দ হয়ে গেছিল, করে নিয়েছি। লাভ ম্যারেজ? লাভ ম্যারেজ। বিয়ের আগে তো মালদায় থাকতে, বিয়ের পরেও মালদায়? বিয়ের পরেও মালদায়, মানে ওইটার জন্যই হয়তো প্রেম হয়ে গেছে, পাশের গলি, এই গলি আর ওই গলি। তাহলে তো খুব সুবিধা হয়েছে। হ্যাঁ, খুব সুবিধা হয়েছে, ওই জন্য এদিকে যায় ওদিকে যায়। বরের পুরোপুরি ড্রাইভারের দায়িত্ব ওরই, মানে ও সম্পূর্ণভাবে একা তো ছাড়বেই না, ওই দিয়ে আসবে সকালবেলা, ওই রাত্রে গিয়ে সব কাজ টাজ কমপ্লিট করে আমাকে রাত্রিবেলা গিয়ে নিয়ে আসবে। ছোটবেলা থেকে বাবা মার পাশে দাঁড়িয়েছো প্রেরণা, কারণ 20 লক্ষ টাকা দেনা চারটিখানি কথা নয়। তারপরেও তোমরা মনে শক্তি রেখে, তুমি, দাদা, বনু সবাই মিলে মায়ের পাশে দাঁড়িয়েছো এবং মনে জোর রেখেছো। ভেরি গুড। একদম, এখনো চালিয়ে যাচ্ছে এইভাবেই সবাইকে নিয়ে একসাথে। প্রেরণা, খুব ভালো থেকো। থ্যাংক ইউ দিদি, তুমিও খুব ভালো থাকো। মায়ের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। মাসিমাকে প্রণাম, এবং আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, এটাই কামনা করি।
কেন করছো? যেগুলো করা সেগুলো ঠিক করো না, অন্যদিকে চলে গেলে সময় নষ্ট করলে। ওটা হয়নি, এটা হয়নি। 1 2 3 4 5 6। প্রেরণা 1 মিনিটে 6টা প্রেসার কুকারের ঢাকনা ঠিকঠাক লাগাতে পেরেছে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by Berger Riziclin Fresh, special partner Cucina Small Appliances এবং Olive Allen Ayurvedic Body Oil। অঞ্জলি, হ্যাঁ দিদি। তোমার ইট বালির ব্যবসা, হ্যাঁ সাধারণত কিন্তু মহিলারাই ব্যবসা করেন না। হ্যাঁ। তুমি কিভাবে শুরু করলে? মধ্যবিত্ত পরিবারে আমার জন্ম, 3 বোন 4 ভাই, আর আমার শ্বশুর বাড়িতে হচ্ছে 5 ভাই 2 বোন। আমিও ছোট, আমার হাজবেন্ডও ছোট। আমাদের লাভ ম্যারেজ বিয়ে হওয়ার পর এখন শ্বশুর কিছুতেই মেনে নেবে না, বাবার বাড়িতেও মেনে নিচ্ছে না, শ্বশুর বাড়িতেই মেনে নিচ্ছে না, দুদিক থেকেই মেনে নিচ্ছে না। তাহলে এখন কি করা যায়? এখন বলছে না হবে না, আমার অমতে বিয়ে করেছে, ওর কোনো জায়গাই নেই। বলছে থাকতে দিতে পারি যদিও ভাড়া দেয়। যে ঘরে ও আগেই ছিল সেই ঘরেই থেকে ভাড়া দিয়ে থাকতে হতো। আর শ্বশুরের একটা ব্যবসা ছিল, সেই ব্যবসাটা ও করতো, কিন্তু ওকে সেই ব্যবসা থেকে সরিয়ে দেয়, কয়লা সাপ্লাই দিত। এখন কি করা যায়? এখন এই করে করে 2 বছর 3 বছর হয়ে যায়। 3 বছরের মাথায় আমার একটা মেয়ে হলো। তখন মানে এত দুরবস্থা যে মানে শাড়ি কাপড় খাওয়া দাওয়া সমস্ত দিকে মানে অভাব হয়ে যাচ্ছে। এর আগে তো কোনো কাজ করেনি, ওই ব্যবসাটাই করতো, আবার এদিকে ঘর ভাড়াও দিতে হবে শ্বশুরকে। তখন আমি বললাম যে দেখো সংসার তো বড় হয়ে যাচ্ছে, তাহলে এখন কি করা যায়? তুমি যে বাবার ব্যবসাটা করতে, তোমার কাছে কি কোনো টাকা পয়সা নেই? একটুও টাকা পয়সা নেই? বলছে হ্যাঁ আছে, 7-8 হাজার টাকার মতো আছে কুড়িয়ে কাছিয়ে। তখন বলছে ঠিক আছে, তাহলে একটা রাস্তার পাশে একটা জায়গা দেখেছি, তাহলে 1 কাঠা জায়গা হবে ওখানে। তখন 1 কাঠা জায়গা কিনে ওই 8,000 টাকা দিয়ে, গ্রাম এলাকা তো মোটামুটি 8,000 টাকা তখন স্টেশনের কাছেও জায়গা মিলে গেছে। আজ থেকে 23 বছর আগে, আমার বিয়ে হয়েছে 97 সালে, অল্প বয়সে। এখন ওখানে এই জায়গাটা কিনে ওখানে বলে তাহলে এখন কি করা যায়? তাহলে একটা প্ল্যান করি, আমি ইটবালির ব্যবসা করতে চাই। কেন মনে হলো? আমার হাজবেন্ডও সব দিন বলতো কি, আমি যদি কোনোদিন ব্যবসা করি আমি বড় ব্যবসা করব। আমি এইটা মনের জোরটা ছিল খুব। তখন আমাদের পাশে বিল্ডার্সের ব্যবসা আছে, সেখানে গেলাম, গিয়ে বললাম দাদা আমি তো 1 কাঠা জায়গা কিনেছি, আপনি যদি ইট বালি যদি সাপ্লাই দেন তাহলে আমি এই ব্যবসাটা করতে পারি। আমি কিন্তু পয়সা এখন দিতে পারবো না, এই মালটা বিক্রি করে তারপরে কিন্তু আপনি পয়সাটা পাবেন। তখন বলে কি ঠিক আছে তাই হবে। সত্যি সেই বিল্ডার্সটা ভালো, গোলা সাজিয়ে দিয়ে গেল। তো এগুলো বিক্রি করতে কাকে? ওই গ্রামে বিক্রি করতাম। এবার সবে নতুন দোকান দিয়েছি, এখন কেউ কিনছে না। চট করে একটা দোকান দিলে কেউ কেনে নাকি? তখন আমি বললাম পাড়ায় পাড়ায় গিয়ে, আমার গ্রামে গিয়ে বললাম যে দেখো আমি তো ইটবালির ব্যবসা দিয়েছি কাছাকাছি, তোমরা আমার থেকে মাল নাও, কম দামে তোমাদের ভালো মাল দেবো। হ্যাঁ, কম দাম বলে যে খারাপ মাল তা না, একটু কম লাভ করবো, তোমরা আমার থেকে মাল নাও। তখন বললো যে ঠিক আছে। আমাদেরই তো গ্রামের মেয়ে, তখন 2-3টে গ্রামে এরকমভাবে মাল সাপ্লাই হতে লাগলো, একটা ভ্যানালা নিয়ে। দিদি কি বলবো, আমি নিজে বস্তা ধরতাম আর এই ভ্যানালা বস্তা ভরতো। আমি বললাম ভ্যানালাকে বললাম যে দেখ তোকেও কিন্তু কম পয়সা নিতে হবে, যেখানে ধরো অন্য গোলারা যদি না 5 টাকা তুই নিবি 4 টাকা। বললো হ্যাঁ ওদি হবে। এই করে করে সেই ভ্যানালাটা আমার আজও আছে। করতে করতে আমার ভালোবাসা, আমার সততা দেখে আমার আজকে 250 থেকে 300 কাস্টমার, এবং আমি নানান দিকে মালও সাপ্লাই দিই। এখন ব্যবসা নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, এখন বড় হয়ে আমি সেই 1 কাঠা জায়গা দিদি যখন ইটবালি ব্যবসা করো, তাহলে আমাদের সিমেন্টও দরকার। সিমেন্ট আমি রাখবো কোথায়? আমার তো ঘর নেই। দরমার ঘরে প্লাস্টিক চাপা দিয়ে সিমেন্ট রাখতাম, 10-12টা করে সিমেন্ট তুলতাম তখন। এই করে করে দিদি আমি সেই 1 কাঠা জায়গার থেকে 20 কাঠা হয়ে গিয়েছে। আর আজকে আমি সেই 10 কাঠা জায়গার উপরে আমি একটা লজ তৈরি করেছি, 2,500 স্কোয়ার ফুট। আজকে আমার শ্বশুর বেঁচে নেই, শ্বশুর হয়তো যদি বেঁচে থাকতো দেখতে পারতো যে আমার বৌমা কি করেছে। আর আমার ব্যবসার নাম হচ্ছে মেনকা বিল্ডার্স, আমার শাশুড়ির নাম। আচ্ছা, আজকে আমার শাশুড়ি নামে বিল্ডার্স আর শ্বশুরের নামে লজ করে সত্যি আমি আজকে আমার কাস্টমারের কাছে এবং আমার গ্রামবাসীর কাছে আমি মানে নিজেকে খুব ধন্য মনে করি। আর আমার কাস্টমার যে সত্যিকারই লক্ষ্মী হয় তা আমি হাড়ে হাড়ে প্রমাণ পেয়ে গেছি। খুবই ভালোবাসে এবং আমার কাছে আসে, মালও নেয়। আজকে সেই একটা ভ্যানালা থেকে আমার আজকে 15টা ভ্যানালা, 4-5খানা হাতি গাড়ি সবসময় খেটে চলেছে। আমার স্বামীও এখন ওই স্বামী লজটা দেখাশোনা করে। হ্যাঁ, তারপর আমি ব্যবসা হিসাবপত্র সব মোটামুটি করি। এখন তো আমার হিসেবটা পুরো ভালো করে বুঝে গেছে। হ্যাঁ, হিসাব, জিএসটি বিল এইসব আমাকে করতে হয়, নিতে হয়, লোক রেখেছি এখন। খুব ভালো। এইভাবে এখন করে আমার মেয়েকে আমি এখন স্কটিশে পড়াচ্ছি। খুব ভালো। আমরা এখন দিদি ভালো আছি। সাহস থাকতে হবে। হ্যাঁ, মনে সাহস থাকলে সব কিছু সম্ভব।
সাহস করে এই ব্যবসাটা শুরু করেছিলে বলে দেখুন আজকে হ্যাঁ। 1 কাঠা জায়গা থেকে আজকে 20 কাঠা জায়গা। হ্যাঁ, সত্যি যে আজকে ভালোবাসা নিয়ে স্বামীর সঙ্গে থেকে, স্বামীর পাশে থেকে আজকে যে সুন্দর চিন্তা ভাবনা থাকবে যে বড় হওয়ার, নিশ্চয়ই বড় হবে, এটাই আমি বলবো সবাইকে। মেয়েকে ভালো করে মানুষ করেছো, লজ তৈরি করেছো, এত 1 বিঘে জমি আছে তোমার, আর কি চাই? খুব ভালো থেকো অঞ্জলি, এইভাবে জীবনে এগিয়ে যাও, আরো বড় হও। স্টার্ট। অঞ্জলি 1 মিনিটে 8টা প্রেসার কুকারে ঢাকনা লাগিয়েছে। বনশ্রী, জীবনে চলার পথে একটু বেপথে চলে গেছিলে, ভুল পথে চলে গেছিলে, কি ঘটেছিল? আমি বাড়ির ছোট মেয়ে, মূলত খুবই আদরের। আমার লাইফে টার্নিং পয়েন্ট হয় যখন আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি 2012 সালে। 2013 সালে আমার বিয়ের প্রস্তাব আসে, পুরোটাই অ্যারেঞ্জ ম্যারেজ। বাড়ির মতেই, আমারও মত ছিল, তো আমি বিয়েটা করি। আর 4-5টা মেয়ের মতো সবাই যেমন স্বপ্ন দেখে, আমিও সেই স্বপ্নটা দেখেই বিয়েটা করেছিলাম। কিন্তু বিয়ের কয়েক মাসের মধ্যেই পুরো মানে সব কিছুই উল্টো প্রমাণ হয়। মানে আমি বরাবরই ছোট থেকেই কিন্তু পড়াশুনো করতে পছন্দ করি, আর আমি খুব ভালো স্টুডেন্টও ছিলাম। বিয়েতে প্রথম শর্তই ছিল যে আমি পড়াশোনাটাকে নিজের কন্টিনিউ করব, এবং তারা রাজিও ছিলেন, যা আমার শ্বশুরবাড়ির লোকজনেরা রাজিও ছিলেন যে হ্যাঁ পড়াশোনা করাবে। বিয়ের কয়েক মাস পরই আমি দেখছিলাম যে যে সমস্ত কথা তারা বলেছিলেন বিয়ের আগে, পুরোটাই উল্টো। তাদের আমাকে পড়াশোনা করারও কোনো রকম ইচ্ছে ছিল না, আর পরবর্তীকালে তারা সেটা জানায়। পুরোনো যুগের মানুষদের যেমন চিন্তাভাবনা, তেমন তাদের চিন্তাভাবনা ছিল। যেরকম কি অসুবিধা হতো? মেয়েরা যে পর্দা প্রথার আড়ালে থাকবে, সেই চিন্তাভাবনাগুলো তাদের ছিল। আমাকে মানে বাইরে বেরোতে দেবে না, ওই জন্য পড়াশোনা করতে দেবে না, বা মানে বাড়ির ছাদে পর্যন্ত আমার ওঠা বেশি বারণ ছিল একা। তো সেই সমস্ত জায়গায় আমি কয়েক মাসের মধ্যে বুঝতে পেরেছিলাম যে আমি উত্তর মেরু হলে এরা দক্ষিণ মেরু। স্বামী কি করতেন? হাই স্কুল টিচার ছিলেন। স্কুল টিচার? হ্যাঁ, স্কুল টিচার ছিলেন। অথচ তোমাকে পড়তে চাইছে না? না, তাদের কাছে ওই পুরুষতান্ত্রিক মনোভাবটা অনেকটাই মানে দামি হয়ে উঠেছিল, আমার যেটা মনে হয়েছিল। আমি প্রথম দিকে কিছুটা মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও, যেহেতু আমাদের মধ্যবিত্ত মানে ফ্যামিলিতে একবার বিয়ে হয়ে গেলে সবাই প্রথমে সেটাই বলে যে মানিয়ে নে, সব ঠিক হয়ে যাবে একটা সময়ের পর। কিন্তু আমি কয়েকটা মাস কেটে যাওয়ার পরে আমি বুঝতে পারি যে এখানে আমার পক্ষে থাকা সম্ভব না। তারাও ভাবতে পারেনি যে এরকম হয়ে যাবে আমার সাথে। আমাকে একটা কাজের সাথে যুক্ত হতেই হবে। আমি কাজের সন্ধানে বেরিয়ে পড়লাম, একটা সংস্থার সাথে যুক্ত হই। আর সেই সংস্থাটার সাথে আমি প্রায় 4 বছর থেকে জড়িয়ে আছি। আমি এখনো কাজটা করছি। কি কাজ সেটা? যেগুলো পিছিয়ে পড়া এলাকা, আমি বেসিক্যালি এডুকেশন নিয়ে কাজ করি। আমাদের সংস্থাটা শিক্ষা নিয়ে কাজ করে। যে সমস্ত এলাকার মানে গ্রামবাসীরা বা ছেলেমেয়েরা পিছিয়ে আছে, যে সমস্ত শিশুরা স্কুলে যায় না, তাদেরকে স্কুলমুখী করা, যে সমস্ত মায়েরা সচেতন না নিজেদের ছেলেমেয়েদের
পড়াশোনার প্রতি, সেই সমস্ত মায়েদের সাথে মিটিং করে তাদের সাথে কথা বলে যে পড়াশোনার কতটা গুণ, মানে পড়াশোনা করলে একটা ছেলে মেয়ে কতটা এগিয়ে যেতে পারে। আর বিভিন্ন TLM যেগুলো টিচিং লার্নিং মেটেরিয়ালস হয়, এগুলো ফ্রি অফ কস্টে আমরা ছেলে মেয়েদের তাদেরকে আমরা দিই। আর ইভেন ওগুলো খুব প্রত্যন্ত এলাকা, আমি 3বারও গাড়ি চেঞ্জ করে যেতে হয় আমাকে, এরকমও হয়েছে যে 70 কিলোমিটার 80 কিলোমিটার আমি যাতায়াত করেছি। MA কমপ্লিট করেছি, B.Ed করেছি, DLED করেছি। এখন আমি পুরোপুরি মানে একটা কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেকে প্রিপেয়ার করছি। এখন আমি পড়াশোনা ছাড়িনি। এখন এইভাবেই আমার দিনগুলো বেশ ভালোই কাটছে, মা বাবাকে নিয়ে, আমার ফ্যামিলিকে নিয়ে। খুব ভালো, ভেরি গুড। থ্যাংক ইউ দিদি। ভালো থেকো বনশ্রী। থ্যাংক ইউ দিদি। অনেক বড় বড় ঝড় কাটিয়ে আজকে জীবনে চলার পথটা অনেক বেশি মসৃণ হয়ে গেছে। অনেকটাই ছোটখাটো ভুল জীবনে হতেই পারে, হ্যাঁ, কিন্তু সেখান থেকে সর্বক্ষণ ফিরে আসতে হবে, এবং নিজের জীবন যুদ্ধে জয়ী হতে হবে। স্টার্ট। বনশ্রী 1 মিনিটে 6টা প্রেসার কুকারে ঢাকনা লাগিয়েছে। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে দুজন, সুপ্রিয়া এবং অঞ্জলি, দুজনেই 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছে দুজন, বনশ্রী এবং প্রেরণা, দুজনেই 15 পয়েন্টস। সুপ্রিয়ার পছন্দ সোফা কাম বেড, সুরভি ম্যানশন জুয়েলার্স গড়িয়াহাট এবং গড়িয়ার তরফ থেকে সোনার পেন্ডেন্ট অঞ্জলি। প্রেরণার পছন্দ গার্মেন্টস স্টিমার। বনশ্রীর পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে টিভি ক্যাবিনেট। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। সকলের জন্য ভদ্রেশ্বর লালবাগ রাইসের তরফ থেকে মিনিকেট চা। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট রিক এবং অন্বেষা। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে চপার মিক্সার। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। বনশ্রী। दो दिल मिल रहे हैं मगर चुपके 5 পয়েন্টস। সঙ্গে চপার মিক্সার গ্রাইন্ডার। ওই জায়গায় একটা গান দাও দিয়ে। গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে।
কথায় কোন উৎসবের নাম রয়েছে? বলো প্রেরণা। রাখি। একদম। 5 পয়েন্ট সঙ্গে বি বনির তরফ থেকে হেয়ার ড্রয়ার। 3 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। আগুনের ছবি এসছে, এমন একটা গান গাইবে যেটার মধ্যে আগুন বা আগ শব্দগুলো আছে। বলো প্রেরণা। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পুণ্য করো। ওকে প্রেরণা, 5 পয়েন্টস সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। দিগি দিগি জ্বালা বুকের মাঝে এ প্রেমের ফাগুনে, গলে যায় মন মোমের মতো হৃদয়ের আগুনে। মরি যন্ত্রণা নেই সান্ত্বনা, তবু আশা কি থামে? কিছু স্বপ্ন যে পেল রং খুঁজে আজ তোমারই নামে। প্রেম আমার গো, প্রেম আমার, প্রেম আমার গো, প্রেম আমার, প্রেম আমার, প্রেম আমার গো, প্রেম আমার গো, প্রেম আমার। 4 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি। গানের কথায় কোন অঙ্গের নাম আছে? বলো বনশ্রী। আঁখ। क्या बात। 5 পয়েন্ট সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। শেষ গানের প্রশ্ন 5 নম্বর, রাইট আনসার দিলে গিফট পাবে ব্লুটুথ হেডফোন এবং স্পিকারের সেট। নায়ক এবং নায়িকার ছবি এসছে, এমন একটা গান গাইতে হবে যার মধ্যে এই দুজন আছে। বলো বনশ্রী। रंग दे तुम है गेरुआ। ওকে 5 পয়েন্ট সঙ্গে ব্লু। থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। হেডফোন রাউন্ড, তোমাদের কানে হেডফোনে গান বাজবে, আমি যে শব্দগুলো তোমাদের পড়ে শোনাবো সেগুলোকে গেস করতে হবে। প্রথমে খেলবে প্রেরণা। আজ এখানে এসে কি করতে ইচ্ছে করছে? কোনা 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 কোনা। সবজি। সবজি। বায়না। পান্তা। বায়না। পাতলা। পাউডার। বাবুজি। পাউডার। পাউ। পাউ। ডার। পাউরুটি। পাউডার। পাপুসা। পাউ। গজা। শশা। গজা। দরজা। ভেপু। বীর পুরুষ। ভেপু। বায়না।
মান্তাসা। একটা পেরেছো। দ্বিতীয়টা ছিল হচ্ছে বায়না, থার্ডটা ছিল পাউডার পাউডার, আচ্ছা। গজা, আর ছিল ভেপু। 2 পয়েন্টস প্রেরণা। সুপ্রিয়া, পাখিদের সারাদিন কি বলো? কবুতর যা 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 কবুতর যা। বাসা, বাসা, পাশা বাসা। বাসা টুনটুনি, টুনটুনি। হর্তকি খাঁচা, খাঁচা, চাষা খাঁচা, আদা খাঁচা। গাধা ছোলা, ছোলা হ্যাঁ। এলোকেশি, এলোকেশি হ্যাঁ এলোকেশি। টুনটুনি, টুনটুনি। দুটো পারোনি, খাঁচা, টুনটুনি। তিনটে পেরেছো, 6 পয়েন্টস। বনশ্রী, কেমন লাগছে এখানে এসে? তোকে হেভি লাগছে, তোকে হেভি লাগছে। ধোকলা, দোলনা, ধোকলা। দোলনা, লাউ ডগা, লাউ ডগা। লাউ ডগা, পটল, পটল, মশলা, মশলা, বর্ষা, মশলা। হর্ষা, হর্ষা, ঘুগনি, ঘুগনি, ঘুগনি। ধোকলা, দোলনা, ধোকলা। 4 নম্বর ওয়ার্ড ছিল মশলা আর ছিল ঘুগনি। দুটো পেরেছো, 4 পয়েন্টস। অঞ্জলি, ব্যবসার পরে যখন খালি সময় থাকে কি করো? লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ঘোমটা, ঘোমটা। কবিতা, টিকলি, টিকলি। সিন্ডিকেট, হাওয়া, হাওয়া। তেতো, তেঁতুল, তেতো। তেতো, মাছি, বাঁশি, মাছি। বাঁশি, ধ্যাৎ। সিন্ডিকেট কি, কিসের কি ব্যাপার? একটা পেরেছো, 2 পয়েন্টস। প্রথম শব্দ ছিল ঘোমটা, ঘোমটা, তারপরে ছিল টিকলি, টিকলি, তারপরে ছিল হাওয়া, হাওয়া। লাস্ট ছিল মাছি। ও থার্ড রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে সুপ্রিয়া মাঝি, 6 পয়েন্টস। ওকে, সুপ্রিয়ার জন্য সার্ভিং বোল সেট। সেকেন্ড পজিশনে আছে বনশ্রী, 4 পয়েন্টস। রুটি মেকার, ওকে, বনশ্রীর জন্য রোচক অ্যাগ্রো ভালোবাসা স্পদের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রুটি মেকার। থার্ড পজিশনে দুজন, প্রেরণা এবং অঞ্জলি, দুজনেই 2 পয়েন্টস। ওকে, অঞ্জলির জন্য জাগ গ্লাসের সেট, প্রেরণার জন্য রয়েছে ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে আজকের নন্দিনী। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং অলিভ অ্যালেন আয়ুর্বেদিক বডি অয়েলের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে জুসার। ঝিঙে, ধনুক, কদম, পরপর শব্দ থেকে একটা করে অক্ষর নাও, নিয়ে একটা শব্দ বানাও। এবার বলো, প্রেরণা। ঝিঙের ঝি, ধনুকের নু আর কদমের ক, ঝিনুক। 20 পয়েন্টস। সঙ্গে জুসার।
দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলার প্রাপ্তির তরফ থেকে শাড়ি। মর্নিং ওয়াক পার্কে দিলাম কয়েক বেশ কড়া এবং নরম সুস্বাদু সন্দেশ, কি বিষয় ধাঁধা? এবার বলো অঞ্জলি। চা। পাক, কড়া পাকের সন্দেশ, নরম পাকের সন্দেশ, মর্নিং ওয়াকে আমরা পাক দিই চারদিকে। সরি অঞ্জলি, -10। 3 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে স্যান্ডউইচ গ্রিল। প্রথম ছবি থেকে একটা শব্দ, দ্বিতীয় ছবি থেকে একটা শব্দ, তৃতীয় ছবি থেকে একটা শব্দ, তিনটে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো প্রেরণা। পরিপাটি। বোঝাও। পরি পা আর টি, পরিপাটি। 20 পয়েন্ট, সঙ্গে স্যান্ডউইচ গ্রিল। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ট্রলি ব্যাগ। পাশাপাশি ক্লু, শেষে যখন শস্য আছে পেলাম যা উঁচুতে গাছে, ওপর নিচে ক্লু, ঘটেও যখন পাই শুভ কামনা জানাই। এবার বলো সুপ্রিয়া। কচবেল কপাল। মগ ডাল এবং মঙ্গল, মঙ্গল খট বলি আমরা, তাই মঙ্গল তো ওখানেই পেয়ে গেলাম। আর ডালটা হচ্ছে শস্য, মগ ডাল গাছের উঁচুতে থাকে। -10 সুপ্রিয়া। 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে গিজার। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করো। এবার বলো অঞ্জলি। কিচিরমিচির। অঞ্জলি বলছে কিচির মিচির, যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। দেখে নি। সঙ্গে গিজার। অঞ্জলির স্কোর গিয়ে দাঁড়ালো 42 পয়েন্টসে, কিন্তু যার স্কোর আজকে সব থেকে বেশি সেই আজকের উইনার। আজকে দিদি নাম্বার 1 প্রেরণা চ্যাটার্জি with 67 points. এটা সুপ্রিয়া মেমেন্টো। অঞ্জলি তোমার। গিফট নেওয়ার আগে আমার একটা কথা আছে। সেই ছোটবেলায় দিদিকে দেখেছি তো, আজও মনে হচ্ছে দিদি সেমনই দিদি আছে, তাই আমি দিদিকে একটু জড়িয়ে ধরতে চাই। সত্যি আমি সেই ছোটবেলা দেখেছি, এখনো সেই রচনা দি মনে সেই ছোটই আছে। না ধরো বনশ্রী, উইনারের ট্রফি প্রেরণা। দিদি নাম্বার 1 এর কাজ ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। দিদি নাম্বার 1 এর স্যাশ। মুখের চোখ চাষের তরফ থেকে গিফট হ্যাম্পার। অলিভ অ্যালেন আলবেদি বডি অয়েলের তরফ থেকে গিফট হ্যাম্পার। মিয়ামরের তরফ থেকে দিদি নাম্বার 1 কে। মিয়ামরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। বাঞ্ছারার তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছা। 1 ঘন্টা কাটালাম 4 জন দিদিদের সাথে, দারুণ নতুন নতুন গল্প, নতুন নতুন অভিজ্ঞতা। আশা করি আপনাদের সকলে আমাদের এই পর্ব ভালো লেগেছে। আগামীকাল দেখা হবে, আপনারা সবাই ভালো থাকুন। আর এরপরে আপনারা দেখবেন আলো ছায়া।